আয়তনের দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজার দেশ রাজস্থান, সেই থেকে এই জায়গার নাম হয় রাজস্থান। এখানকার ঐতিহ্য, স্থাপত্য, সমৃদ্ধ স্থাপত্যকলা সব দিক থেকে পর্যটকদের আকর্ষণ করে চলেছে বছরের পর বছর। এখানকার প্রাচীন নিদর্শনগুলো দেখলে মনে হয় যেন ইতিহাসের গলিপথ ধরে পায়চারি করছি। তবে পর্যটকদের কাছে এখানকার প্রধান আকর্ষণ হল এখানকার ধুধু মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। এখানকার বালিয়াড়িতে রাত্রিবাস, ধুধু মরুভ্রমণ আর জিপ সাফারি করার জন্য দেশ বিদেশ থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ পর্যটক। যেহেতু রাজার দেশ, তাই রয়েছে অপূর্ব সব কেল্লা বা দুর্গ। কি তার গঠন, কি তার বিশালতা, আর কি তার সৌন্দর্য, ব্যাখ্যা করতে গেলে সত্যি ভাষায় টান পড়ে। আর দুর্গগুলোর বিভিন্ন মহলে রয়েছে সোনার উপর যেন মেলা বসেছে। এই রকম সব মহলগুলোর অন্তঃসজ্জার অলঙ্করণের জন্য শত শত কেজি সোনা, রূপো আর মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র মূল্যবান ধাতুর অলঙ্করণই নয়, বর্ণের মধ্যে বৈচিত্র্যতা আছে এই রাজস্থানে। পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর, গোল্ডেন সিটি জয়সলমীর, রেড সিটি বিকানির আর লেক সিটি উদয়পুর। এই বৈচিত্র্যতা নিয়েই ভারতবর্ষের ভূখণ্ডে এক অসাধারণ বৈচিত্র্যময় রাজ্য এই রাজস্থান। আর মাউন্ট আবুর সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। তাছাড়া আছে চিতোরগড়ের ইতিহাস, রানী পদ্মিনীর প্রাসাদ, আজমিশ্বরীর দরগা আর প্রাচীন পুষ্কর, সত্যিই মুগ্ধ করার মতন। আজ 26শে সেপ্টেম্বর আমাদের ট্রেন 22307 হাওড়া বিকানের এক্সপ্রেস, সময় রাত 11:30। হাওড়া স্টেশনের জনহারের পাশে আমরা লাউঞ্জে চলে এসেছি। এটি একটি এসি ওয়েটিং রুম। জনপ্রতি 50 টাকা প্রতি ঘন্টায় সিট ভাড়া পাওয়া যায়। এটি বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, স্নানও করতে পারেন। হাওড়া স্টেশনের এই লাউঞ্জের মধ্যে খাওয়া দাওয়ারের যথেষ্ট ব্যবস্থা আছে, তবে অত্যন্ত কস্টলি। তাই এখানে কিছুটা সময় আমরা কাটিয়ে আমরা চলে এলাম জনআহারে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা জনআহারে রাতের ডিনারটা সেরে নিলাম। যথারীতি সময় মতন আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। 22307 হাওড়া বিকানের এক্সপ্রেসে করে আমরা আমাদের রাজস্থান ভ্রমণ শুরু করেছিলাম বিকানের থেকে, আর শেষ করেছি জয়পুরে। আর এই সমগ্র রাজস্থান ভ্রমণ করেছিলাম রেলপথে। এতে আমাদের সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছিল। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভালোভাবে আর কম সময়ে কিভাবে সমগ্র রাজস্থান ভ্রমণ করবেন। এখানকার খাওয়া দাওয়া, হোটেল, যাতায়াতের খরচ এবং অন্যান্য নানান তথ্যগুলো। রাজস্থান যেহেতু বড় রাজ্য, একদিকে বিকানের, জয়সলমের, যোধপুর, মাউন্ট আবু, উদয়পুর, চিতোরগড়, আজমের, পুষ্কর, জয়পুর, এই সকল প্রত্যেকটি জায়গায় আপনাকে যেতে হবে। আবার প্রতিটি জায়গায় কোথায় কি দেখবেন, কিভাবে যাবেন, কম সময় এবং কম বাজেটে ঘুরে আবার ট্রেনে করে পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া, শরীরের বিশ্রাম দিয়ে অথচ প্রতিটি দর্শনীয় স্থান দেখবেন বাজেট খরচের মধ্যে। তার জন্য আপনাকে সুন্দরভাবে প্ল্যান বানাতে হবে। রাজস্থান ট্যুরে অবশেষে আমরা বিকানির পৌঁছলাম। এখন এটা হচ্ছে আমাদের হাওড়া বিকানি এক্সপ্রেস। এটা হচ্ছে আমরা 26 তারিখ রাত 11:30টায় আমরা স্টার্ট করেছিলাম। এখন 28 তারিখ সকাল 6:30 বাজে।
এখন আমরা বিকানির এসে পৌঁছেছি। বিকানির থেকে আমাদের ট্যুরটা শুরু করব। অবশেষে আমরা বিকানির স্টেশনে এসে পৌঁছলাম। এখন এখান থেকে আজকে বিকানিরের ট্যুরটা আমরা শুরু করব। বিকানির স্টেশন থেকে আমরা এখন অটো করে চলেছি। এই যে অটোতে আমরা 5 জন আছি। বলছি বাবা একটু হাতটা নাড়িয়ে দে। কোথায় যাচ্ছে বলো? আমরা এখন যাচ্ছি রামপুরিয়া হাভেলির কাছাকাছি যাচ্ছি। ওইখানে একটা হোটেল নিয়ে আজকে সারাদিনে আমরা বিকানির ট্যুরটা করব। আমরা বিকানির স্টেশন থেকে আমরা এখন এসেছি রামপুরিয়া হাভেলির পাশেই শাহ হাভেলিতে। শাহ হাভেলিতে এইটা একটা শাহ হাভেলিতে একটা হোটেল। এইখানে আমরা রুমটা নিয়েছি। তা রুমটার ভাড়া পড়েছে, এটা এসি রুম, এটা 700 টাকা ভাড়া পড়েছে একদিনের জন্য। তা 3 জনের অ্যাকোমোডেশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রুমটা, এইমাত্র এসছি আমরা, যেহেতু বেরিয়ে যাবো। এই যে এসি আছে রুম। এখানে ছোট রুম হলে কি হবে, মোটামুটি সাজানো গোছানো। এটা ফ্যান আছে, সবই আছে, তবে এইখানে মোটামুটি একটু গরম আছে, তাই আমরা এসি নিলাম। এটা হচ্ছে বেড, একটু সরানো ছেটানো হয় স্বাভাবিক, কারণ বেরোবো। 3 জন শুতে পারবে অনায়াসে, এখানে 3 জন শুতে পারবে। তাই এটার চার্জ পড়ছে 700 টাকা, যেহেতু এটা এসি রুম। আর নন এসি যদি হয় তাহলে 500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে হোটেল শাহ হাভেলি, রামপুরিয়া হাভেলির একদম পাশে। স্টেশন থেকে মোটামুটি লাগলো হচ্ছে আমাদের আসতে মিনিট 10 অটোতে করে। এটা হচ্ছে বাথরুমটা আছে, কমোড আছে, এখানে গিজার আছে, এখানে গিজার আছে, জলের লাইন রয়েছে এখানে। রাজস্থান ভ্রমণে আপনাকে প্ল্যান সাজাতেই হবে, না হলে রাজস্থান ভ্রমণের অর্ধেক খরচেই আপনার আন্দামান ভ্রমণ হয়ে যাবে। আমি আমার রাজস্থান ভ্রমণের প্রতিটি পর্বে কোথায় কিভাবে কম বাজেটে ঘুরেছি, কোথায় কোথায় কাদের থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত তথ্যগুলো দিয়েছি। যদি আপনাদের প্রয়োজনে লাগে তাহলে প্রতিটি পর্ব ভালোভাবে দেখবেন, কারণ আমরা যারা ঘুরতে ভালোবাসি, ভ্রমণের আনন্দ উপভোগ করি, তাদের খরচের বিষয়টাও মাথায় রাখতে হয়। কর্ণীমাতা হলেন রাঠোর রাজবংশের আরাধ্যা দেবী। সেই কর্ণীমাতা মন্দির, তার দুর্গার একটা রূপ হচ্ছেন এই কর্ণীমাতা। তাই এখানে প্রসাদের ডালি বিক্রি হচ্ছে। প্রসাদের ডালির মধ্যে ফুল, লাড্ডু এবং পায়রাদের খাওয়ার জন্য বিভিন্ন দানা, এছাড়া আছে আপনার এখানকার বিশেষ একটা জিনিস, যেটাকে দেখার জন্য সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব থেকে বিভিন্ন মানুষজন বহু টুরিস্ট এখানে আসেন সেই বিশেষ জিনিসটাকে দেখার জন্য। তাদের জন্য বিশেষ খাবার এখানে পাওয়া যায়। আমরা এখন রাজস্থানের বিকানেরের দেশনাকে অবস্থিত কর্ণীমাতা মন্দিরে এসেছি। কর্ণীমাতা মন্দির হল রাজস্থানের বিকানেরের এক বিশিষ্ট হিন্দু মন্দির। কর্ণীমাতা ছিলেন শক্তির এক রূপ। কর্ণীমাতার হচ্ছেন রাঠোর রাজবংশের আরাধ্যা দেবী। তার সম্বন্ধে অনেক পৌরাণিক কাহিনী আছে। তা একটা কাহিনী হচ্ছে, কর্ণীমাতার বোন, তার 4 পুত্র ছিল। তার কনিষ্ঠ পুত্র যখন জলে ডুবে মারা যায়, তখন কর্ণীমাতা তাকে খুব ভালোবাসতেন। তিনি খুব শোকাহত হয়েছিলেন এবং তিনি সেই পুত্র সন্তানকে নিয়ে একটা ঘরের মধ্যে প্রবেশ করেন এবং সেইখানে উনি কাউকে যাতে প্রবেশ করতে দেননি, বলেছিলেন কেউ যাতে প্রবেশ না করে। এবং উনি বলেছিলেন যে উনার পরিবারের যারা যারা থাকবে তারা মৃত্যুর পরও এইখানে তারা তার সঙ্গেই থাকবে। এবং কিভাবে থাকবে তারা থাকবে হচ্ছে
কাবা রূপে। কাবাটা কি না, কাবা হচ্ছে ইঁদুর। তা সেই ইঁদুরের এখানে উপাসনা করা হয়, ইঁদুরদের এখানে যত্নার্থী করা হয়, তাদের খাওয়ানো হয়, তাদেরকে পুজো করা হয়। সেই ইঁদুরকে আমরা এখন দেখব এখানে। একমাত্র সারা ভারতবর্ষ কেন, এখানে ইঁদুরের মন্দির একমাত্র এখানেই আছে। এখানে ইঁদুরদের পূজা করা হয়। চলুন আমরা একবার দেখে নিই কর্ণিমাতাকে এবং তার সেই ইঁদুর রূপী দেবতাকে আমরা দেখে নিই এখানে। এই মন্দির চত্বরে প্রায় 20,000-এর উপর ইঁদুর বাস করে এবং তাদের দেখাশোনার জন্য মন্দিরের কর্মীরা সর্বদাই ব্যস্ত থাকেন। মন্দিরের কর্মীরা এই ইঁদুরদের নিজেদের পরমাত্মীয় বলে মনে করেন এবং তাদের যত্ন নেন। মন্দিরের ভেতরে মূল মন্দিরে রান্নাঘরে হালুয়া তৈরির জন্য ব্যবহৃত বিশাল লোহার পাত্রে, বিভিন্ন কক্ষে, ছাদের সর্বত্র এই ইঁদুররা স্বাধীনভাবে বিচরণ করতে পারে। আমরা কর্ণিমাতা মন্দির দর্শন করলাম, করে এখন আমরা যাব হচ্ছে জুনাগড় ফোর্টের দিকে আমরা যাব। তা এই মন্দিরের চত্বরে এখানে সমস্ত সব প্রসাদ বিক্রি হচ্ছে। এই প্রসাদ হচ্ছে ফুলের সঙ্গে লাড্ডু, পায়রাদের জন্য বিভিন্ন দানা শস্য আছে, আর আছে হচ্ছে এখানকার বিশেষ অতিথি যে কাবা বললাম, সেই দূরের জন্য এখানে পূজা করা হয়, তাদেরও প্রসাদ রয়েছে। আমরা এখানে সব দেখছি, এখানে সমস্ত ডালি বিক্রি হচ্ছে, আপনারাও আসবেন। এটা হচ্ছে বিকানেরের জৈন টেম্পল এসছি আমরা এখন। এটা জৈন টেম্পল, আর পাশে হচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পল আছে। আমরা এখন টেম্পলের ভেতরে ঢুকবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ভান্দাসা জৈন মন্দিরের সামনে। 15শ শতাব্দীতে এই মন্দির নির্মাণ হয়। এই মন্দিরে পঞ্চম জৈন তীর্থঙ্কর সুমতিনাথকে দেবতা রূপে পূজা করা হয়। এই মন্দির নির্মাণ করেন ভান্দাসা জয়সওয়াল, তাই তার নাম অনুসারে এই মন্দিরের নাম হয় ভান্দাসা জৈন মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়, তাও আমি কোনো রকমে সাইড দিয়ে দিলাম। ভান্দাসা জৈন টেম্পলের পাশে এটি হলো লক্ষ্মীনাথ টেম্পল। মন্দিরের ভেতরে কোনো রকমের ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই দেখালাম। ভারতের রাজস্থানের প্রাণবন্ত শহর বিকানেরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই রামপুরিয়া হাভেলিতে এখন আমরা এসেছি। রামপুরিয়া হাভেলি এর স্থাপত্য, উজ্জ্বলতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন।
আমরা এখন এসেছি বিকানেরের বিখ্যাত রামপুরি হাভেলিতে। বিকানের রামপুরি হাভেলির মতন আরো অনেক হাভেলি আছে, প্রেমচাঁদ হাভেলি, কুঠারি হাভেলি, অনেক হাভেলি আছে। তাই রামপুরি হাভেলি এগুলো হচ্ছে 15th সেঞ্চুরি, 1500 শতকের এই হাভেলি তৈরি হয়েছে। তা এই হাভেলি কারা বানিয়েছিল না, তখনকার দিনে শেঠজি যারা ছিলেন, বড় বড় ধনী ব্যবসায়ী যারা ছিলেন, তারা এই হাভেলি বানিয়েছিলেন। তাই এই হাভেলিতে তারা সব তুলোর ব্যবসা, কাপড়ের ব্যবসা, আফিমের ব্যবসা, সমস্ত ব্যবসা ছিল। এতটাই ধনী ছিলেন যে রাজার অর্থের প্রয়োজন হলে এই হাভেলি যারা শেঠজি ছিলেন তারা রাজাকে অর্থ সাহায্য করতেন। তাদের তৈরি এই সমস্ত হাভেলিগুলো ঐতিহাসিক হাভেলি, কারণ এগুলো হচ্ছে সব 15th সেঞ্চুরি, 1500 শতাব্দীর এই হাভেলি। তাহলে এই হাভেলি আজকে আমরা দেখছি বিকানিরে দাঁড়িয়ে, বিকানিরের যে ঐতিহাসিক গুরুত্ব, এই হাভেলি হচ্ছে তার একটা পার্ট। এর কাজগুলো অসাধারণ। এত ঝড়কার বা জানলা রয়েছে যে যেহেতু এটা গরমের জায়গা, যাতে প্রচুর পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ফেলে ভেতরে প্রবেশ করতে পারে, তার জন্য এত। আর পর্দাসীন প্রথা ছিল সেই সময়, যার জন্য অন্দরমহলের মহিলারা ওই জানলা দিয়েই সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেন সেই সময়। এই হলো সেই রামপুরি হাভেলি। হ্যাঁ, আমরা আজকে এই হাভেলি 15th শতাব্দীতে 7টি বিশাল হাভেলি নিয়ে গঠিত এই রামপুরি হাভেলি, যা নির্মাণ করেছিলেন বালুচি চালভা। তিনি একসময়ে বিশাল ধনী রামপুরিয়া পরিবারের লোক ছিলেন। লাল বেলে পাথর দ্বারা নির্মিত এই হাভেলির নকশাতে ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। ফ্লেক্সো দ্বারা সজ্জিত দেয়ালের জাঁকজমক এবং ঝুলন্ত বারান্দা অসাধারণ সুন্দর। রামপুরিয়া হাভেলি কেবলমাত্র অতীতের ঐতিহ্যশালী জীবনযাত্রার সাক্ষ্য নয়, এটি বর্তমানে এক ঐতিহাসিক রত্ন। এখন আমরা এখানে এসেছি একটুখানি লাঞ্চ টাইমে। এখন এখানে ভাত টান পাওয়া খুব একটা যাচ্ছে না। আমরা একটা এখানে দোকানে এসেছি, এখানে ওই একটু ঠোকলা টোকলা সব খাবো। এটা দোকান, কিছু খেয়ে তারপরে আবার যাবো জুনাগড় ফোর্টে যাবো। বিকানির ভ্রমণে আমরা এখন এসেছি লালগড় প্যালেসে। লালগড় প্যালেসে জনপ্রতি এন্ট্রি ফি 100 টাকা আর মোবাইল এবং ক্যামেরার জন্য 50 টাকা। এই যে প্যালেসটি দেখছেন, এটা হলো লালগড় প্যালেস। এই প্যালেসটি 1902 সালে নির্মাণ করেন মহারাজা গঙ্গা সিং। জুনাগড় ফোর্ট থেকে রাজারা এই লালগড় প্যালেসে চলে আসেন। লালগড় প্যালেসে এখনো রাজপরিবারের লোকেরা বসবাস করেন। মহারাজা গঙ্গা সিং তার পিতা লাল সিং এর নামে এই প্যালেসটি নির্মাণ করেছিলেন বলেই এই প্যালেসের নাম হয় লালগড় প্যালেস। রাওযোধারা যখন যোধপুর থেকে এখানে চলে আসেন, তখন জ্যেষ্ঠ পুত্রই রাজা হবেন। তাই রাজার আর এক পুত্র তিনি এইখানে চলে এসেছিলেন বিকানিরে। তখন বিকানির জঙ্গল ছিল, সেই বিকানিরে এসে উনি এখানে প্রথমে জুনাগড় ফোর্ট তৈরি করেছিলেন এবং জুনাগড় ফোর্ট থেকে উনি এইখানে বিকানিরে এই লালগড় ফোর্ট তৈরি করেছিলেন। এই লালগড় ফোর্টটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমানে এখানে রাজ পরিবারের লোকেরা থাকেন, রাজা রাজ পরিবারের লোক এবং রাজকন্যা রাজর্ষি ওনারা থাকেন এই ফোর্টের মধ্যে। বর্তমানে এই রাজ পরিবারের লোকেরা
যে পোর্শনে থাকেন সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা এখন মিউজিয়ামের পার্টে আছি। লালগড় প্যালেসকে যেহেতু রাজপরিবারের লোকেরা বসবাস করেন, তাই সাধারণ লোককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। ভেতরে লক্ষ্মীবিলাস প্যালেস বলে একটি প্যালেস আছে, সেটি বর্তমানে হোটেলে পরিণত হয়েছে। আমরা এই লালগড় প্যালেসের ভেতরে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা এখন দেখব। সামনে যে লাল রঙের প্যালেসটি দেখতে পাচ্ছি, বর্তমানে এখানে মহারাজা কর্ণেশ সিং এবং তার মেয়ে রাজর্ষি কুমারী থাকেন। তারা দুজনেই আন্তর্জাতিক মানের শুটার। চলুন একবার লালগড় প্যালেসের ভেতরের মিউজিয়ামটা আমরা দেখে নিই। যোধপুরের রাঠোর রাজবংশের নিয়ম অনুসারে যেহেতু জ্যেষ্ঠ পুত্র যোধপুরের রাজা হবেন, তাই রাঠোর রাজা রাও বিকা এক সময়ের জনমানবহীন এই অঞ্চলে চলে আসেন আর গড়ে তোলেন এক নতুন রাজ্য। তার নিজের নামে এই রাজ্যের নাম হয় বিকানের। রাঠোর রাজারা ছিলেন সূর্যবংশী, তাই এখানে সূর্য দেবতার মূর্তি আছে।
আমরা লালগড় ফোর্ট দেখে এখন আমরা এগিয়ে চলেছি জুনাগড় ফোর্টের দিকে। জুনাগড় ফোর্টের আপডেটটা আপনাদেরকে দেখাবো। এখন আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন কীরকম গরম রয়েছে এখানে। সুতরাং এই সময় যারা আসবেন, সেপ্টেম্বর অক্টোবর মাসে গরম ভালোই থাকে, আর ডিসেম্বর জানুয়ারিতে দেবো গরমটা অনেকটাই কম থাকে। এইটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে রাজা থাকেন। সুতরাং ওখানে রাজার কাছে এখন যাওয়া যাবে না। আমরা প্রজা মানুষ, আমরা মিউজিয়াম দেখলাম। মিউজিয়াম দেখে এখন আমরা এগিয়ে চলেছি নেক্সট ডেস্টিনেশন জুনাগড়। এখন ক্লান্ত শান্ত হয়ে আমরা এখন খেতে এসেছি এই লালগড় প্যালেসের পাশেই একটা ভালো রেস্টুরেন্টে। এখানে সন্ধ্যার সময়, এখন প্রচুর রোদ, সন্ধ্যার সময় এখানে বসে বেশ খাওয়া দাওয়া ভালোই যাবে। আমরা এখন আপাতত ভেতরেই খাওয়া দাওয়া করব। রাজস্থানের বেশিরভাগ দুর্গই নিরাপত্তার জন্য পাহাড়ের উপর স্থাপন করা হয়েছে, কিন্তু রাও বিকাশ সমতলেই অপূর্ব সুন্দর এই জুনাগড় ফোর্ট নির্মাণ করেছেন। এখানে ট্যুরে এখন আমরা এসেছি জুনাগড় ফোর্টে। জুনাগড় ফোর্টের বিশাল ব্যাপার আছে। এখানে 56 কেজি সোনা দিয়ে পুরো মোড়া এই অন্দরমহল, 350 কেজির উপর বড় বড় পাত্র রয়েছে, আর 65 কেজির দরজার উপর। এই সমস্ত আরও কত কি আছে এইখানে সব দেখবো। যত সোনার উপর জিনিস সব এইখানেই আছে। চলুন আমরা একবার জুনাগড় একবার দেখে। প্রবেশ পথ হলো এই করণতল। মহারাজা করণ সিং ছিলেন বিকানেরের নবম রাজা। সেই সময়ে রাজপরিবারে যারা সতী হতেন তাদের হাতের ছাপ এইগুলো। পোল শব্দের অর্থ দরজা। এখানে 5টি পোল আছে, তার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। এটি হলো দৌলত পোল। এই পোল বা দরজাগুলোর গায়ে এরকম কাঁটা লাগানো থাকতো, যাতে শত্রুপক্ষের হাতিরাও যাতে এই দরজা ভাঙতে না পারে, তার জন্য। এটি হলো ফতে পোল। পরেরটি সুরজ পোল। এই দরজাগুলো আঁকাবাঁকা করা হয় যাতে অনেক সৈন্য একসাথে ভেতরে প্রবেশ করতে না পারে। সুরজ পোলের দুই দিকে দুটি মূর্তি আছে, একটি জয়মল রাঠোরের আর একটি সিসোদিয়া পাট্টা নামে দুই বীর রাজপুত যোদ্ধার। এই রাজপুত দুই বীর যোদ্ধা অল্প কিছু সৈন্য দিয়ে আকবরের 60,000 সৈন্যকে প্রতিহত করেছিলেন, তাই এদের মূর্তি স্থাপন করা হয়েছে। মহারাজা গঙ্গা সিং সবচেয়ে বেশি উন্নয়ন করেছিলেন এই বিকানেরের। 1589 সালে মহারাজা রায় সিং এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। পরে প্রায় 400 বছর ধরে এই প্রাসাদ নির্মাণ হয়। এই প্রাসাদের প্রাচীরের উচ্চতা 40 ফুট। জুনাগড় ফোর্টের প্রবেশের জন্য এটি হলো টিকিট কাউন্টার। জুনাগড় ফোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি 150 টাকা আর ক্যামেরা 300 টাকা। রাজারা এই উঁচু সরু রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতেন। এই রাস্তা সরু করার প্রধান কারণ নিরাপত্তার জন্য। অবশেষে আমরা জুনাগড় ফোর্টের ভেতরে এলাম। এই ফোর্টের চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রচন্ড গরম, এখন বেলা 12:30 বাজে। এই কেল্লাটা লাল বেলে পাথরের তৈরি। স্টাকো বলে একটা জিনিস আছে, যেটি হলো প্লাস্টার অফ প্যারিস, সিসেল, মার্বেলের ডাস্টের প্রলেপ দেওয়া এর দেওয়ালগুলো।
আমরা এখন প্রবেশ করেছি রাঠোর রাজ রাও বিকার অস্ত্রাগার দুঙ্গা নিবাসে। ছোট ছোট অনেকগুলো তীর সাজানো রয়েছে। একদম ছোটগুলোকে বলা হয় তুক্কা, আর মাঝেরটা হলো চন্দ্রবান। কত বড় বড় বন্দুক! শোকেসের এই বন্দুকগুলো প্রায় 4 মিটারের উপরে লম্বা। একজনের কাঁধের উপরে রেখে এই বন্দুকগুলো চালানো হতো। বেগুনের মতন এইগুলোর মধ্যে বারুদ ভরে রাখা হতো। কত রকমের অস্ত্র, কত রকমের বন্দুক, কত রকমের তলোয়ার, শুধু দেখুন ডিজাইনগুলো।
ছাদের উপরে এটি হলো রাজা ও রানীর শয়নকক্ষ। বাঁদিকে এটি ভগবান শ্রীকৃষ্ণের দোলনা। দোলনা যখন দুলত তখন গোপিনীরা নাচত, সেইভাবে এই দোলনা তৈরি হয়েছে। কত পুরাতন শিল্প, অথচ টেকনোলজিটা এখনো কত সুন্দর। দেওয়ালের স্থাপত্যগুলো এত সুন্দর। রাজা করণ সিং এই মহলটি তৈরি করেছিলেন। এটি 300 কেজির রূপো দিয়ে তৈরি একটা সিংহাসন। নিচে যে লাল কার্পেটটি দেখা যাচ্ছে সেটা উটের লোম দিয়ে তৈরি। সিলিং এর যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সবই এগুলো সোনা দিয়ে তৈরি। রঙের মধ্যে সোনার ডাস্ট মিশিয়েও কোথাও কোথাও এই নকশাগুলো করা হয়েছে। যখন কোনো রাজার রাজ অভিষেক হতো তখন এই ঘরটি ব্যবহার করা হতো। সাদা পাথরের ছত্রি দেওয়া এই খোলা জায়গাটা হলো হোলিচক। এখানে রাজারা হোলি খেলতেন। এখানকার প্রাসাদের নকশার মধ্যে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী মিশ্রিত হয়ে আছে। অনুপচকের এই দরজাটি রূপোর দরজা। এর ওজন 65 কেজি। এখানে গান বাজনা হতো, বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে আছে। রাজস্থানে আগে সেরকম কোনো বৃষ্টিপাত হতো না, তাই এদের প্রিয় ঋতু ছিল বর্ষাকাল। সেই অর্থে দেয়ালের টাইলসগুলো ডিজাইনে দেখুন নীল রঙের। এই যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেঘের ডিজাইন, আর হলুদ রঙের যে ডিজাইনটা আমরা দেখছি সেগুলো হচ্ছে বজ্রপাত। আর নিচে দেখুন বৃষ্টিপাত।
আর এই যে মূর্তিটা আমরা দেখছি, এটা ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর। মূল্যবান সোনা ও রূপো দ্বারা নির্মিত বিভিন্ন ডিজাইনের রাজ পরিবারের এবং রানীর পোশাক।
প্রচণ্ড দাবদাহ, সেপ্টেম্বর মাসে 28 তারিখ আজকে। এই দাবদাহের মধ্যে আমরা জুনাগড় ফোর্ট দেখে এখন বেরোচ্ছি। জুনাগড় ফোর্ট থেকে এখন আমরা চললাম সামনের দিকে ক্যামেল রিসার্চ সেন্টারের দিকে। আমরা সাইট সিনের জন্য আমরা যে অটো ভাড়া করেছিলাম সে প্রথমে বিকানের স্টেশন থেকে শাহ হাভেলি হোটেলে আমাদের নিয়ে এসেছিল, তার জন্য 100 টাকা ভাড়া লেগেছিল। এবং পরে কর্ণী মাতা মন্দির, ভান্দাসা জৈন টেম্পল, লক্ষ্মীনাথ টেম্পল তো পাশেই আছে, এরপরে লালগড় প্যালেস, জুনাগড় ফোর্ট এবং শেষে ক্যামেল রিসার্চ সেন্টার দেখিয়ে আমাদের হোটেলে ড্রপ করে দিয়েছে। তার জন্য 750 টাকা দরদাম করে আমরা দিয়েছি। আমরা এখন এসেছি বিকানিরের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল, অর্থাৎ ক্যামেল রিসার্চ সেন্টারে এসেছি। এটা বিকানিরে, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে বড় একটা জায়গা যেখানে প্রায় 350 প্রজাতির উট রয়েছে। সেই উটদের রক্ষণাবেক্ষণ, ব্রিডিং, তাদের চিকিৎসা, তাদের সমস্ত কিছু দেখভাল করা হয় এইখানটাতেই, এই ক্যামেল রিসার্চ সেন্টারে। আমরা ভেতরে যাব, বাইরে প্রচণ্ড গরম। হ্যাঁ, এই গরমের মধ্যে আমরা এখন জুনাগড় ফোর্ট থেকে আমরা এখানে টিকিট কাউন্টারে আমরা এসেছি। এখন এখানে টিকিট কাটবো ক্যামেল রিসার্চ সেন্টারে প্রবেশ করা। ক্যামেল রিসার্চ সেন্টারের এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা, আর এখানে ক্যামেরা বা মোবাইলের কোনো চার্জ নেই। একটা জিনিস মনে রাখতে হবে, রাজস্থান ভ্রমণে এসে আপনাকে অটো বা টোটোকে কোনো কোনো স্পটে যাবেন সেটা বলে দিতেই হবে, এবং সেই মতন দর কষাকষি করেই ভাড়া আপনাকে ফিক্সড করতে হবে। ক্যামেল রিসার্চ সেন্টারে আমরা এখন ভেতরে প্রবেশ করেছি। প্রবেশ করে বুঝতে পারছি যে আমরা একটা জায়গায়, এমন একটা জায়গায় এসেছি যেখানে মানে গায়ের গন্ধটা, এত বিকট গন্ধটা পেয়ে গেছি আমরা। বুঝতে পারছি আশেপাশে রয়েছে। চলুন দেখা যাক কোথায় আছে। পুষ্করে যেমন ক্যামেল ফেস্টিভ্যাল হয়, বিকানিরের এখানেও সেম ক্যামেল ফেস্টিভ্যালটা হয়। এটা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। তা এখন সেপ্টেম্বর মাসে, আজকে 28 সেপ্টেম্বর আমরা এসছি। দেখা যাক, আমরা সমস্ত কিছু ঘুরে ঘুরে এখন দেখি জিনিস দেখবো। খাবার ম্যাশ মানে বিভিন্ন রকম ধরনের। আচ্ছা, এগুলো হচ্ছে উটের সব খাবার। হ্যাঁ, মানে এগুলো খাবারগুলো ম্যাশ বলে থাকে। কি দিয়ে হয়? বিভিন্ন রকমের মেশিনে তৈরি হয়। এই যে মেশিনে সব কাটিং করে তৈরি হয়। এটা হচ্ছে উটের খাবার এখানে থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কয়েকটি জায়গা ছাড়া বাকি সব জায়গায় অটোই হচ্ছে বেস্ট। সেখানে 4 চাকা কিন্তু আপনার ঢুকবে না, কারণ রাজস্থানের অধিকাংশ রাস্তায় কিন্তু সরু গলিপথ। তাই অটো বা টোটোতে করে যাতায়াত করা অনেক কমফোর্টেবল এবং খরচও অনেক কম। এটা অন্য প্রজাতির উট। ওখানে একটা টিয়া পাখিও বসে আছে, ডাকছে। এইখানে দেখুন কত সারি সারি উট। বিভিন্ন প্রজাতির উটের জন্য আলাদা আলাদা এই সব ঘর করা রয়েছে। এই সাইডে এই গরমের জায়গা, উটেরই জায়গা, ওরাও যেন ক্লান্ত হয়ে রয়েছে। সব কালারগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন রয়েছে। এইগুলো একটুখানি ধূসর, একটু ব্রাউন, একটু লাইট ব্রাউন, ব্রাউন হোয়াইট, বিভিন্ন রকমের কম্বিনেশন রয়েছে। পুজের মধ্যেও অনেক ডিফারেন্স রয়েছে। কারোরটা খাঁড়ায় উঠে যাচ্ছে, বিভিন্ন রকমের। ঠিক আছে, ক্যামেল রিসার্চ সেন্টারের ভেতর দিয়েই যাচ্ছি। কোথায় কি আছে আরো একটু দেখার চেষ্টা করছি। চলুন, এখানে মনে হচ্ছে আরো কিছু
জায়গা, মিউজিয়াম হয়তো থাকবে। রাজস্থান ভ্রমণ আমরা শুরু করেছিলাম বিকানের দিয়ে আর শেষ করেছিলাম জয়পুরে। রাজস্থান ভ্রমণের প্রথম দিনে আমরা বিকানের ভ্রমণ সম্পন্ন করেছি বিকেল 4টের মধ্যে, আর আজ রাতের ট্রেন 11:20 বিকানের স্টেশন থেকে লিলান সুপারফাস্ট ধরে আমরা কাল সকাল 5:10 পৌঁছে যাব জয়সলমের। আমার বিকানের ভ্রমণ পর্ব আপনাদের দেখিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। সন্ধেবেলায় বিকানেরের রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা এলাম এখানকার প্রসিদ্ধ ভুজিয়া আর ড্রাই সুইটসের দোকান ছোট মোটুতে। কেজি দরে এখানে 200 থেকে 600 টাকা কেজি দরে এখানে মিষ্টি বিক্রি হয়। আমরা পছন্দ মতন কয়েক রকমের নিলাম 200-250 গ্রাম করে। আসলে বিকানেরে আসবো অথচ বিকানেরের সুইটস না খেলে বিকানের ভ্রমণটাই যেন ইনকমপ্লিট থেকে যায়। আগামী পর্বে আমরা আসছি সোনালী শহর জয়সলমেরের সোনার কেল্লায়। সঙ্গে থাকছে দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট থর মরুভূমি, ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা লঙ্গেওয়ালা, এছাড়া ভৌতিক হেরিটেজ গ্রাম কুলধারা।